জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে আমি সুরাইয়া সুলতানা। আজ আমি তোমাদের পড়াবো নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। গত ক্লাসে আমি তোমাদের পড়িয়েছি রাষ্ট্র। আজ আমি রাষ্ট্র সম্পর্কে একটু বলবো, বললে তোমাদের মনে হবে, এবং তারপরে আমি তোমাদের কাছে ধারণা দেবো নাগরিকতা। প্রত্যেক মানুষ কোনো না কোনো রাষ্ট্রে বসবাস করে। হঠাৎ করে কোনো রাষ্ট্রের উৎপত্তি বা সৃষ্টি হতে পারেনি, মানুষই রাষ্ট্র সৃষ্টি করেছে। তাই আমরা বলতে পারি রাষ্ট্র হলো একটি ভূখণ্ড ভিত্তিক সমাজ বিশেষ, যার একটি সংগঠিত সরকার ও জনসমষ্টি রয়েছে এবং যারা নিজস্ব ভৌগোলিক এলাকার মধ্যে অন্যান্য সকল প্রতিষ্ঠানের উপর সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠিত আছে। রাষ্ট্রের এই ধারণাগুলো ব্যাখ্যা করলে আমরা রাষ্ট্রের 4টি উপাদান দেখতে পারি, যেমন জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব। রাষ্ট্রের ধারণা ব্যাখ্যা করলে এবং রাষ্ট্রের কিছু কাজ আছে, সে কাজ রাষ্ট্রের 2টি কাজ আছে। সে কাজগুলো হচ্ছে অপরিহার্য বা মুখ্য কার্যাবলী। রাষ্ট্রের অস্তিত্ব, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং রাষ্ট্রে বসবাসরত জনগণের অধিকার সংরক্ষণের জন্য রাষ্ট্র যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করে সেগুলিকে আমরা অপরিহার্য বা মুখ্য কার্যাবলী বলতে পারি। এখানে বলছে যে রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাষ্ট্রে বসবাসরত জনগণের অধিকার সংরক্ষণের জন্য রাষ্ট্র কিছু গুরুত্বপূর্ণ বা মৌলিক কিছু কাজ করে থাকে, সেগুলোকে আমরা রাষ্ট্রের অপরিহার্য বা মুখ্য কার্যাবলী বলে থাকি। আবার জনকল্যাণমূলক কিছু কাজ রাষ্ট্র করে থাকে। বর্তমানে প্রত্যেক রাষ্ট্রই নিজেদের কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে দাবি করে। তারা রাষ্ট্রের কল্যাণমূলক কাজগুলো করে থাকে, যেমন রাস্তাঘাট নির্মাণ করা, তারপরে টিকাদানের ব্যবস্থা করা, জনগণ সুস্থভাবে যেন বেঁচে থাকে, তার বিবিধ কাজগুলো রাষ্ট্র করে থাকে। আজ আমি তোমাদের পড়াবো 6ষ্ঠ অধ্যায়ের রাষ্ট্র সম্পর্কে একটু বললাম নাগরিকতা। আজ আমি পড়াবো নাগরিকতা। নাগরিকের ধারণা। রাষ্ট্র গঠনের পূর্ব শর্ত হলো জনসমষ্টি। রাষ্ট্র গঠনের পূর্ব শর্ত হলো জনসমষ্টি, যার একটি রাষ্ট্র যখন একটি রাষ্ট্র পূর্ণাঙ্গ রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে তখনই সে রাষ্ট্রের জনগণ নাগরিক হিসেবে বিবেচিত হয়। রাষ্ট্রের সাথে নাগরিকের নিবিড় সম্পর্ক আছে, একটা ছাড়া আরেকটা পূর্ণাঙ্গ রূপ ধারণ করতে পারে না। তাই একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। রাষ্ট্র ছাড়া যেমন কোনো কাজ হবে না, জনগণ ছাড়াও তেমন কোনো কাজ রাষ্ট্র পরিচালনা করতে পারবে না। তাই রাষ্ট্রকে যদি সফলতার দিকে নিয়ে যাওয়া হয় তবে নাগরিকের কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে। ল্যাটিন শব্দ সিভিক্স থেকে সিটিজেন বা নাগরিক শব্দের উৎপত্তি। পরিণতি পাঠের মূল উদ্দেশ্য হলো আমরা নাগরিক এবং রাষ্ট্র সম্পর্কে অনেক কিছু জানতে পারবো। পরিণতি পাঠ করলে কিভাবে একজন সুনাগরিক হওয়া যায়, রাষ্ট্র কিভাবে নাগরিকদের উপর তার অর্পিত কাজ দিয়ে থাকে এবং নাগরিক সেগুলো কিভাবে সুষ্ঠু সমাধান করে, এগুলো আমরা যদি জানতে চাই তাহলে আমাদের পরিণতি পাঠ একান্ত অপরিহার্য। সাধারণত নাগরিক শব্দটা নগরে বসবাসরত অধিবাসীকে বোঝায়। এক সময় যারা শাসন কার্যে সরাসরি অংশগ্রহণ করত বা অংশগ্রহণ করে থাকতো তাদেরকে আমরা নাগরিক হিসাবে ধরে থাকতাম বা নাগরিক হিসাবে তাদের ধারণা করা হতো। এই সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল তার সংজ্ঞায় বলেছেন যে সে ব্যক্তি নাগরিক যে নগর রাষ্ট্রের প্রতিনিধিত্ব ও শাসন কার্যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। এখানে তোমরা লক্ষ্য করো রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল কি বলেছেন, সেই ব্যক্তি নাগরিক যে নগর রাষ্ট্রের প্রতিনিধিত্ব ও শাসন কার্যে সক্রিয়ভাবে
অংশগ্রহণ করে। তিনি তার ধারণায় অধিকাংশ জনগণের নাগরিক হিসাবে অন্তর্ভুক্ত করেননি। তার মতে অধিকাংশেরই যথাসময়ে নাগরিক অধিকার প্রয়োগ করার সামর্থ্য কিংবা অফুরন্ত সময় তাদের ওই সময় জনগণের ছিল না। গ্রিক নগর রাষ্ট্রে এ যুক্তিতে দাস এবং নারীদের নাগরিক হিসেবে গণ্য করা হতো না এবং তারা রাষ্ট্রীয় কোনো কাজে অংশগ্রহণ করতে পারত না। কিন্তু বর্তমানে নগর রাষ্ট্রের স্থলে জাতীয় রাষ্ট্রের উৎপত্তি ঘটেছে। আধুনিক রাষ্ট্রসমূহ আয়তনে অনেক বড় এবং জনসংখ্যা অনেক বেশি। তাই এই নাগরিক সমূহ প্রত্যক্ষ পরোক্ষভাবে সকলেই ভোগ করে থাকে। কিন্তু এত বিপুল জনসমষ্টিকে সরাসরি শাসন কার্যে অংশগ্রহণ করানো সম্ভব নয়। তাই নাগরিকত্ব প্রদানে জনগণের শাসন কার্যে প্রত্যক্ষ অংশগ্রহণের স্থলে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করা এবং যারা রাষ্ট্রের রাজনৈতিক ও অন্যান্য সুযোগ ভোগ করেন এবং এই মাপকাঠি থেকে আমরা নাগরিকের ধারণা পেয়ে থাকি। সুতরাং নাগরিকত্ব বলতে বোঝায় রাষ্ট্রের রাজনৈতিক অধিকার, নাগরিক সুবিধা ভোগ করা এবং রাষ্ট্রের দায়িত্ব ও কর্তব্য পালনে বাধ্য হওয়া। বৃহৎ অর্থে নাগরিক হচ্ছে যিনি ওই রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করেন এবং রাষ্ট্রের আইন, সংবিধান ও অন্যান্য নির্দেশের প্রতি আনুগত্য প্রদর্শন করেন। রাষ্ট্রের কল্যাণ সাধনে নিজের কর্মের মাধ্যমে ভূমিকা রাখেন এবং রাষ্ট্র কর্তৃক কর্মকৃত সকল সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক অধিকার ভোগ করেন। রাষ্ট্রের নাগরিক হিসেবে সকলেই সমান। বর্তমানে নারী, পুরুষ, ধর্মপুত্র নির্বিশেষে সকলেই নাগরিকত্ব অর্জন করতে পারে। নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি আমাদের কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে। সেগুলো আমি তোমাদের সুবিধার্থে আমি কিছু পয়েন্ট বের করেছি, কিন্তু বইতে পয়েন্ট আকারে নেই। আমি এই পয়েন্ট বের করেছি তোমাদের বোঝার জন্য। আমি যদি এই পয়েন্ট আকারে বলে যাই তোমরা সহজে বুঝতে পারবে এবং নিজেরা আমার কথা শুনবে এবং বইয়ের সাথে মিলিয়ে দেখলে সহজে সেটা আয়ত্ত করতে পারবে এবং সেটা তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে। তাহলে আমি বলবো আজকে নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি দায়িত্ব এবং কর্তব্য। রাষ্ট্র যেমন নাগরিকদের বিবিধ সুযোগ সুবিধা এবং অধিকার দিয়ে থাকে, তেমনি রাষ্ট্রের প্রতিও নাগরিকদের কতগুলো দায়িত্ব এবং কর্তব্য আছে। যেমন অধিকার ও কর্তব্য পরস্পর নির্ভরশীল। নাগরিকদের উল্লেখযোগ্য দায়িত্ব ও কর্তব্য সমূহ নিম্নরূপ। আনুগত্য প্রকাশ। আমি এখানে ব্যাখ্যা থেকে মাঝখান থেকে একটা পয়েন্ট নিয়েছি। আনুগত্য প্রকাশ। নাগরিকের প্রধান কর্তব্য হচ্ছে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা, অর্থাৎ আনুগত্য মেনে চলা, অর্থাৎ রাষ্ট্রের নির্দেশ মেনে চলা। রাষ্ট্রের নিরাপত্তা, অখণ্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য প্রত্যেক নাগরিকের সর্বদা সজাগ এবং চরম ত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। আমি যে কোনো কাজ করতে গেলে সেটা আমার ভালো হতে পারে এবং খারাপও হতে পারে। যদি খারাপ হয় সেটা আমি মেনে নিতে প্রস্তুত হব। আমি আবার চেষ্টা করব দেশের স্বার্থে এবং আমার নিজের স্বার্থে। প্রচলিত আইন। এখানে আছে প্রচলিত আইন। রাষ্ট্রের প্রতি আইন ও সংবিধান মেনে চলা, একটি আইনের প্রতি সম্মান দেখানো নাগরিকদের অন্যতম দায়িত্ব। কেউ আইন অমান্য করলে সমাজে কি দেখা যাবে? সমাজে বিশৃঙ্খলা দেখা যাবে। যেমন তোমরা ক্লাসে যদি কথা বলো তাহলে কি আমার পড়ানো সম্ভব হবে না। আমি যা পড়াবো সেটা তোমরা মনোযোগ দিয়ে দুই একজন শুনবে, আর ক্লাসে বিশৃঙ্খলার জন্য সেটা শুনতে পারবে না অনেকেই। এর জন্য কি করতে হবে? আমার ক্লাসের যে নিয়ম আছে, সেই নিয়ম বা আইন আছে সেটা তোমরা মেনে চলবে, তাহলে ক্লাসে বিশৃঙ্খলা থাকবে না। এই অর্থে এটাই বললাম যে
এটা বলার কারণ হচ্ছে আমি আমার দেশের আইন মেনে চলবো, তাহলে কি হবে, সমাজের বিশৃঙ্খলা হবে না, দেশের বিশৃঙ্খলা দেখা যাবে না, দেশের উন্নয়ন হবে এবং নিয়ম মতো চললে পরে, আইন মেনে চললে জীবনের চলার পথে কোনো ব্যাঘাত ঘটবে না। তাই সুষ্ঠু জীবনযাপন শান্তি ও শৃঙ্খলা রক্ষার জন্য নাগরিককে যে সমাজ কর্তৃক বা রাষ্ট্র কর্তৃক যে আইন প্রণীত আছে সেই আইনগুলো মানতে হবে। ভোট দেওয়া মানে সততা, ভোট দেওয়া তো বুঝোয়, আমি যদি আমার ভোট একজন সুনাগরিককে দেই, সেই সুনাগরিক কি করবে, বা একজন ভালো লোককে দেই, সে ভালো লোক জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হবে। জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হলে আমার সৎ লোক আমার এলাকার উন্নয়ন করবে, সেই উন্নয়ন আমার সমাজের উন্নয়ন হবে, আমার দেশের উন্নয়ন হবে। এর জন্য আমি উপযুক্ত ব্যক্তিকে ভোট দিয়ে তাকে জনপ্রতিনিধি নির্বাচন করব আমার স্বার্থে, আমার দেশের স্বার্থে। অযোগ্য এবং দুর্নীতিবাজ ব্যক্তিকে আমি ভোট দেওয়া থেকে বিরত থাকব। তারপরে বলছে কর ও খাজনা। রাষ্ট্রীয় আয়ের প্রধান উৎস হচ্ছে নাগরিকদের দেওয়া কর ও খাজনা। নাগরিকরা যদি সঠিক সময়ে কর এবং খাজনা দিয়ে দেয়, তাহলে দেশের উন্নয়ন তাড়াতাড়ি হবে, বিপুল পরিমাণে উন্নয়ন হবে। সেই যে দেশ যত বেশি খাজনা কর বা খাজনা আদায় করতে পারে, সে দেশ তত বেশি উন্নতির দিকে ধাবিত হয়। আর আমার দেশ উন্নয়নশীল দেশ, এই দেশের জনগণ যদি ঠিক মতো তাদের অধিকার বুঝে, ঠিক মতো যদি তাদের কর্তব্য পালন করে, ঠিক মতো যদি সে কর দিয়ে থাকে, কর দেয়, খাজনা দেয়, সে তাহলে দেশের সেই সরকার কর বা খাজনা সরকারের তহবিলে জমা হবে। সরকার উন্নয়নমূলক কাজে সেই কর বা খাজনা দেশের কাজে ব্যবহার করবে। এর জন্যই বলছে যে নাগরিকদের যথাসময়ে কর প্রদান করে রাষ্ট্রীয় কাজে সহযোগিতা করতে হবে। তারপরে হচ্ছে অর্পিত দায়িত্ব। বলছে অর্পিত দায়িত্ব তো বুঝো, যে আমার উপর যে দায়িত্ব, সেই দায়িত্ব যদি আমি সঠিকভাবে পালন করি, তাহলে কাজটা সুন্দরভাবে সঠিক সময়ে যদি আমি দায়িত্বটা মনোযোগের সাথে পালন করি, তাহলে কাজটা সুন্দরভাবে বের হয়ে আসবে। কাজটা যদি সুন্দরভাবে বের হয়ে আসে, তাহলে কি হবে, সেটা আমার উপকার হবে, আমার সমাজের উপকার হবে, আমার দেশের উপকার হবে। এটাই বলছে যে অর্পিত দায়িত্ব কি কি হতে পারে, সেটা বড়ও হতে পারে, ছোটও হতে পারে, কম গুরুত্বও হতে পারে, বেশি গুরুত্ব হতে পারে, যাই হোক সেটা আমি দায়িত্বের সাথে করার চেষ্টা করব। তাহলে একটু বইয়ের ভাষাতে আমি বলি, রাষ্ট্রের অর্পিত দায়িত্ব অর্থাৎ রাষ্ট্রীয় কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করা নাগরিকদের কর্তব্য। সরকারের গৃহীত যে কোনো কাজই জনগণের কাজ মনে করতে হবে, তবেই রাষ্ট্রের সফলতা আসবে। নাগরিকদের সততা, কাজের প্রতি আগ্রহ, নিষ্ঠার সাথে কাজ সম্পাদন করার ফলে সমাজের সরকারের সফলতা, উন্নতি ও অগ্রগতি নির্ভর করে। আমি যেমন বললাম আগে, এখন তো বইয়ের ভাষা বলছে, আমি যে আমার কথা বলছি, যে আমার উপর যে অর্পিত দায়িত্ব আছে, আমার উপরে যে কাজটা আছে, সেটা যদি আমি ঠিকভাবে করি, সে কাজ ছোটও হতে পারে, বড়ও হতে পারে, আমি যদি সঠিকভাবে করি, তাহলে আমার সমাজ, আমার দেশ তাড়াতাড়ি উন্নতির দিকে ধাবিত হবে। একটা উন্নয়নশীল দেশ থেকে উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পরিণত হবে। শিশুরা, এটা বলছে যে শিশুরাও রাষ্ট্রের নাগরিক। এখানে বলা হচ্ছে যে শিশুরাও রাষ্ট্রের নাগরিক। আমার যে শিশু জন্মগ্রহণ করলো আজকে, সেও আমার দেশের নাগরিক। প্রতিটি শিশুই রাষ্ট্রের নাগরিক। পিতা মাতার কাজ হচ্ছে তাদের শিশুদের অভিভাবক হিসেবে থাকা, অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করা। পিতামাতা কি করবে, অভিভাবক হিসেবে শিশুদেরকে লালন পালন করবে এবং তাদেরকে সঠিক সময়ে টিকা দিবে, স্বাস্থ্যসম্মতভাবে তাদের গড়ে তুলবে, সঠিক সময়ে তাদের স্কুলে পাঠাবে।
একজন শিশু যখন পিতামাতা তাকে সঠিক সময়ে স্কুলে পাঠাবে, সে কি হবে? সুশিক্ষায় শিক্ষিত হয়ে একটা সুনাগরিক হয়ে দেশে গড়ে উঠবে। সেই সুনাগরিক কি করবে? দেশের সুশিক্ষিত নাগরিক দেশের উন্নয়নমূলক কাজে বা কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করবে। তার দ্বারা কখনো দুর্নীতি হওয়ার সম্ভাবনা থাকবে না। তারপরে হচ্ছে দেশপ্রেমে উদ্বুদ্ধ। আমার যদি দেশপ্রেম না থাকে বা একজন নাগরিকের যদি দেশপ্রেম না থাকে, সে দেশের উন্নয়ন এত সহজেই হবে না। এর জন্য কি করতে হবে? প্রত্যেক নাগরিককে দেশের প্রতি দেশপ্রেমে উদ্বুদ্ধ থাকতে হবে। নিজস্ব সংস্কৃতির প্রতি, রাষ্ট্রীয় অর্জন বা সফলতা এবং একজন সুনাগরিক সবসময় দেশের মহান মঙ্গল কামনা করে এবং দেশের উন্নয়নের বা দেশের ভালো যেন হয় সেই ধরনের কাজ করে থাকে। সুনাগরিক কখনো দেশের অমঙ্গল কামনা করতে পারে না। তারপরে সহ্য ক্ষমতা, এটা বলছে সহ্য ক্ষমতা। আমার যদি হঠাৎ আমি একটা কাজ করতে গেলাম, সেই কাজে যদি আমি সফলতা না আসতে পারে, সেই জায়গায় যদি আমার সহ্য করার ক্ষমতা না থাকে, তাহলে আমি কি হয়ে যাব? উন্মাদ হয়ে যাব। এর জন্য যে কোনো কাজের জন্য সহ্য ক্ষমতা থাকতে হবে। আমি বইয়ের ভাষায় এখন বলবো, প্রত্যেক নাগরিকের একে অপরের প্রতি সহ্য করার ক্ষমতা থাকতে হবে। ভিন্ন সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকা, ভিন্ন মত মূল্যায়ন করা, সম্মান করার মধ্যে দিয়ে জাতীয় সংহতি অর্জন করা সম্ভব। এটা প্রত্যেকে বিশ্বাস করতে হবে যে বৈচিত্র্যের মধ্য দিয়ে সৌন্দর্য নিহিত হয়। যেমন বৈচিত্র্য বিভিন্ন ভাবে এককভাবে কোনোদিন কোনো সৌন্দর্য বের হয়ে আসবে না। সবার সম্মিলিত প্রচেষ্টায়, সবার সুন্দর কাজের মধ্যে দিয়েই তোমার বৈচিত্র্যটা বের হয়ে আসবে। প্রত্যেক নাগরিককে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে। এখানে বলছে যে দুর্নীতি প্রতিবাদ। প্রত্যেক নাগরিককে কি করতে হবে? দেশের যে কেউ যদি দুর্নীতি আরম্ভ করে, তার প্রতিবাদ করতে হবে। প্রত্যেক নাগরিক যদি তার স্ব অবস্থান থেকে যারা দুর্নীতি করছে তাদের বিরুদ্ধে কথা বলে বা রুখে দাঁড়ায়, তাহলে দেশে দুর্নীতি থাকবে না। এটা হচ্ছে যদি দুর্নীতিকে রুখে দাঁড়ানো যায়, সেটাই হবে সুনাগরিকের দায়িত্ব এবং কর্তব্য। তবেই দেশ সফলতা ও উন্নতির দিকে এগিয়ে যাবে। তবে কোনো ক্রমে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। কোনো ক্রমে নিজের হাতে তুলে নেওয়া যাবে না। আর কেউ যদি দুর্নীতি করে, সেই দুর্নীতির বিরুদ্ধে আমরা কথা বলবো, আমরা আইনের সহায়তা নিব, কিন্তু আমরা নিজে সেই দুর্নীতিকে প্রতিহত করতে যাব না। দুর্নীতিবাজ ব্যক্তিরা অনেক শক্তিশালী হয়। আমরা সাধারণ জনগণ সেটা আমরা যেহেতু নিজে একা পারবো না, এর জন্য আমরা আইনের আশ্রয় নিব এবং জানাবো যে অমুক ব্যক্তি এই দুর্নীতি করতেছে। তখন তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এটা কি? আমি আমার জায়গা থেকে আমি আমার দেশের মঙ্গল কামনার জন্য, আমি আমার দেশের উন্নয়নের জন্য, আমি আমার দেশের ভালোর জন্য হয়তো আমি নেপথ্যে থেকেও এই কাজটা করতে পারি। সরাসরি না করতে পারলেও আমি নেপথ্যে থেকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে পারি। এখন আমি তোমাদের পড়াবো একটু আইন সম্পর্কে বলবো। আমি এখন তোমাদের একটু আইন সম্পর্কে ধারণা দেব। আমি একটু আইন সম্পর্কে তোমাদের কিছুটা বলবো। সাধারণত আইন বলতে সমাজের লিখিত বা অলিখিত কিছু নিয়ম আছে। সেটা আইনটা তোমার লিখিত হতে পারে, অলিখিত হতে পারে। এই আইনকে যদি আমরা মেনে চলি বা আমার জীবনের আমার জীবন দিয়ে ধরি, যে আমি কোনো কাজ করতে গেলাম, অন্যায় কাজ করতে গেলাম, আমার তখন বিবেকে বাঁধবে যে না, এটা আইন বিরোধী কাজ হচ্ছে।
তার জন্য কি করব, আমি দেশের যে প্রচলিত আইন আছে সেই আইন অনুযায়ী আমি আমার কাজগুলো করব। তাহলে কি হবে না, দুর্নীতি করার আমার ইচ্ছাও জাগবে না, দেশের অমঙ্গল কামনা করাও সম্ভব হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি আমার ক্লাসটা তোমাদের যদি ভালো লাগে, তাহলে ক্লাস আমি যা বললাম এই বলার সাথে তুমি তোমার পাঠ্য বইয়ের সাথে মিলিয়ে দেখবে, তাহলে তোমার অনেক উপকৃত হবে। এই বৈশ্বিক দুর্যোগের সময় তোমাদের তোমরা ক্লাসে আসতে পারো না, আমরা স্কুলে যেতে পারি না, ভালো লাগে না, এভাবে আর কতদিন চলে? তোমরা স্কুলে আসবে, মুখরিত থাকবে, ক্লাসে যাব, দুষ্টামি করবে, ক্লাস শুনবে, এটাই তো ভালো লাগে। এভাবে তো শিক্ষা। আল্লাহ জানে আমাদের কতদিন এইভাবে রাখবে। দোয়া করি তোমরা যেখানে যে অবস্থায় থাকো সবাই ভালো থাকো। তোমাদের জন্য দোয়া রইল, তোমরা আমার জন্য দোয়া করো, আমি যেন ভালো থাকি, আমি ভালো থাকলে তোমাদের কিছুটা হলেও দিতে পারবো। আল্লাহ যেন আমাদের এই মহামারীতে কাউকে আর না ফেলে। সবাইকে ধন্যবাদ।